নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে রাজনৈতিক দলগুলোর সম্মতি থাকলে আপত্তি করবে না অন্তর্বর্তী সরকার। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস। গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী উপদেষ্টা সহ ১৩ জন, শেখ হাসিনার বিরুদ্ধে ১৭ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংঘটিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার। রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি। রয়েছে হত্যাসহ একাধিক মামলা। বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালীতে তিতুমিরের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ট্রেনে ভাঙচুর, শিডিউল বিপর্যয়, ভয়াবহ যানজটে ভোগান্তি। নাবিস্কুর থেকে হাইটা আসছে এই পর্যন্ত, আমার দ্বারা তো সম্ভব না সে টঙ্গে হাইটা যাওয়া। তিতুমিরকে সাত কলেজের সাথে দেখতে চাই না, সেন্ট্রালে দেখতে চাই না। ইউনিভার্সিটি সব দিক থেকে মানে স্বতন্ত্র হওয়ার মতো যোগ্য দাবি রাখে। ৪৪তম বিসিএস এর মৌখিক পরীক্ষা বাদ এবং ৪৫তমের লিখিত পরীক্ষার খাতা ফের মূল্যায়নের সিদ্ধান্ত পিএসসির। বাতিল করা হলো ৪৬তম প্রিলিতে উত্তীর্ণদের ফল। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে বড় রাজনৈতিক দলের সম্মতি থাকলে আপত্তি করবে না অন্তর্বর্তী সরকার। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে কোনো রকম সিদ্ধান্ত নিতে চায় না অন্তর্বর্তী সরকার, তবে কোনো বড় দলের মত থাকলে তা উপেক্ষা করবে না অন্তর্বর্তী সরকার। কোনো রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচয় নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। খণ্ডকালীন সরকার হিসেবে দেশের কোনো রাজনৈতিক দলের উপর হস্তক্ষেপ করতে চান না। তাই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ১০০ দিন পূর্ণ হওয়া উপলক্ষে দেয়া সাক্ষাৎকারে জানান, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের আপত্তি না থাকলে এ বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না অন্তর্বর্তী সরকার। শিশু কিশোর কিশোরী। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেয়া এ সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি আন্দোলন ও তার পরবর্তী সময়ে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ নিয়েও কথা বলেন তিনি। জানান, বহির্বিশ্বে যা ছড়াচ্ছে তা সবই অপপ্রচার। এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মন্তব্যকে অপপ্রচারের পরিণতি হিসেবে আখ্যা দেন তিনি। বাংলাদেশে বর্তমানে ধর্ম সংস্কারের নামে ঘটা নানা রকম প্রতিহিংসামূলক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, তার উপদেষ্টা পরিষদের সকল সদস্যরাই নিবেদিত প্রাণ ও মানবাধিকার কর্মী। এই ক্ষেত্রে সরকারের কোনো হাত নেই। দেশের সাধারণ মানুষদের বিভ্রান্ত করতে এসব কাজ করছে একদল নৃশংসকারী। তবে এই সাক্ষাৎকারে তিনি আরও জানান, বাংলাদেশ বিষয়ে শেখ হাসিনার কোনো প্রকার মন্তব্যকে ভালো নজরে দেখছেন না প্রধান উপদেষ্টা ও তার পরিষদ। তাকে ফিরিয়ে আনতে ব্যবহার করা হচ্ছে সব রকম আইনি পথ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল আওয়ামী লীগ, জুলাই আগস্ট গণহত্যার মানবাধিকার লঙ্ঘনের দায়ে সেই ট্রাইব্যুনালের কাঠগড়ায় তাদেরই প্রভাবশালী মন্ত্রী উপদেষ্টারা। আদালতকে চিফ প্রসিকিউটর বলেন, শুধু গণহত্যাই নয়, আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনাকে স্বৈরাচার রূপে আসীন করেছেন এই ১৩ জন। শেখ হাসিনা সহ সব আসামির বিরুদ্ধে ১৭ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্ট গণহত্যায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ৯ মন্ত্রী সহ ১৩ জনকে। নিরাপত্তার চাদরে ঢেকে ট্রাইব্যুনালে আনা হয় বিগত সরকারের প্রভাবশালী ব্যক্তিদের। গণহত্যার প্রথম আসামি হিসেবে ট্রাইব্যুনালে পা রাখেন সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। এরপর আসেন ডাক্তার দীপুমণি। এরপর প্রিজন ভ্যান থেকে একে একে নামানো হয় সাবেক মন্ত্রী ফারুক খান, শাহজাহান খান, আনিসুল হক, রাশেদ খান মেনন এবং সাবেক বিচারপতি মানিক, ইনু, কামাল আহমেদ মজুমদার, তৌফিক ইলাহি চৌধুরী ও জুনায়েদ আহমেদ পলককে। তিল ধারণের ঠাঁই ছিল না ট্রাইব্যুনালে। কাঠগড়ায় জায়গা হয়নি সাবেক মন্ত্রী দীপুমণির। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমাতে নির্বিচারে গুলি করে হত্যার নির্দেশ বাস্তবায়ন এবং সরাসরি গণহত্যার পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে আনা হয় এই অভিযোগ। পরে এদের সবাইকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখায় পুলিশ।
ট্রাইব্যুনালকে চিফ প্রসিকিউটর বলেন, গণ অভ্যুত্থানের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। এই ১৩ জন গণহত্যার পক্ষে দায়িত্বশীল জায়গা থেকে অবস্থান নেন। গণহত্যার পক্ষে এখনও অনেকে সাফাই গাইছেন, বলেন আসামিরা গণহত্যাকে গ্লোরিফাই করেছেন, নেই কোনো অপরাধবোধ। বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ ও ছবি ভিডিও গ্রহণ করা হয়েছে। প্রস্তুত হচ্ছে এইসব দালালি কালামত। আলোচিত সেই রিকশাটিও রাখা আছে জাদুঘরে। নিপীড়নের মাধ্যমে একটা জাতির আকাঙ্ক্ষাকে দমন করে, গণহত্যা চালিয়ে, মানবতা বিরোধী অপরাধ করে ক্ষমতায় যে চিরদিন থাকা যায় না এবং বিচারের মুখোমুখি হতে হয়, আজকের দিনে এই আদালতের দৃশ্য দেখে ভবিষ্যতে বাংলাদেশের যারা স্বৈরাচারী হওয়ার স্বপ্ন দেখেন তারা যদি শিক্ষা গ্রহণ করেন, সেটা আজকের দিনের জন্য একটা বড় লেসন হবে বলে আমরা মনে করি। তবে এদিন আসামি পক্ষের সবাই আইনজীবী নিয়োগ করেননি। আদালতের কাছে অভিযোগপত্র চেয়েছেন 7 আসামির আইনজীবীরা। নির্দোষিতা প্রমাণের জন্য বিধি ৯(৩) অনুসারে এলিগেশনের যে কপি প্রদানের ব্যবস্থা ট্রাইব্যুনাল আইনে করা হয়েছে, সেই আইনের অধীনে আমরা সেই আবেদনটা করেছিলাম এবং সেই আবেদনটি মঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল। শুনানির এক পর্যায়ে কথা বলতে কাঠগড়ায় দাঁড়িয়ে যান সাবেক মন্ত্রী কামাল মজুমদার। কিছু না বলে নিজেই আবার বসে যান। পরে ট্রাইব্যুনাল তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রাণঘাতী অস্ত্র, এপিসি হেলিকপ্টার ব্যবহার করে নির্বিচারে নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করা, শুধু হত্যা করাই নয়, লাশ গুম ও বিকৃত করে ফেলা, জানাজা পড়তে না দেয়া, ডেথ সার্টিফিকেট ইস্যু করতে না দেয়া সহ মানবতা বিরোধী যত অপরাধ আছে সবগুলোই করেছেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতারা। তদন্ত সংস্থার প্রতিবেদন অনুযায়ী তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যা ও নিপীড়নের পটভূমি পাওয়া গেছে। গণহত্যার সাথে জড়িত কাউকে এক চুল ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বিচার সংশ্লিষ্টরা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনা কোথায় জানতে চাইলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানা জারির এতদিন পরও তাকে গ্রেপ্তার করতে না পারায় প্রসিকিউশনের প্রতি উষ্মা প্রকাশ করেছেন বিচারক। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, হিটলারের নাৎজি বাহিনীর মতো নির্যাতন চালিয়েছেন শেখ হাসিনা। সব অপরাধের কেন্দ্রে ছিলেন তিনি, আর তার মন্ত্রী এমপিরা ছিলেন সহযোগী। শুনানি শেষে শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। জুলাই গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম অভিযোগের একমাত্র আসামি শেখ হাসিনা। পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই শুরু হয় বিচার কাজ। তবে শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায়নি এদিন। ট্রাইব্যুনালের দ্বিতীয় অভিযোগে গ্রেফতার সাবেক 9 মন্ত্রীসহ 13 জনকে হাজির করা হয় সকাল 10টায়। 11টায় শুরু হয় বিচার কাজ। কানায় কানায় পূর্ণ হয়ে যায় এজলাস। শুনানির শুরুতেই ফ্যাসিস্ট রূপ ধারণ ও গণহত্যার প্রেক্ষাপট উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। বলেন, ক্ষমতায় এসে পিলখানা হত্যাকাণ্ড দিয়ে শুরু হয় শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ। ব্ল্যাকআউট করে শাপলা চত্বরে হেফাজতের উপর গণহত্যা সহ আওয়ামী লীগের শাসনামলে সব মানবতা বিরোধী অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংঘটিত হয়েছে এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে হিটলারের নাৎসি বাহিনীর যে কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো ছিল, সেই ধরনের নিষ্ঠুরতার সাথে তুলনীয়, একই প্যাটার্নের সেই কথাগুলো আমরা বলেছি যে এরা শুধুমাত্র যে গণহত্যা করেছে তাই নয়, অপহরণ, গোপন কারাগারে আটক এবং টর্চারের যত ফর্ম আছে সেই ফর্মেই মানুষদেরকে টর্চার তারা করেছেন। তদন্ত সংস্থার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনে প্রসিকিউশন জানায়, জুলাই গণহত্যায় পটভূমি তৈরি হয়েছে শেখ হাসিনার শাসনামলের শুরু থেকেই। এই পটভূমিতে একটা রাষ্ট্র একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে। শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ালেও 5 আসামির পক্ষে লড়তে আসেন এহসানুল হক সমাজি। তার প্রস্তুতি দেখে আপত্তি জানান চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালকে বলেন, রাষ্ট্রীয় পদে আসীন হতে যাচ্ছেন সমাজি। পরে আসামি পক্ষের ওকালতনামা প্রত্যাহার করে নেন তিনি। এটা হচ্ছে রাষ্ট্রপক্ষ থেকে যদি কোনো প্রস্তাবনা কখনো কোনো বিজ্ঞ আইনজীবীর কাছে আসে এবং সেই বিজ্ঞ আইনজীবী যদি সেটা অ্যাকসেপ্ট করে নেন, তখন সেই ক্ষেত্রে তিনি আর ডিফেন্সকে রিপ্রেজেন্ট করতে পারেন না। পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরের গণহত্যায় শেখ হাসিনার বিচার প্রসঙ্গে জানতে চান ট্রাইব্যুনাল। প্রসিকিউশন জানায়, ঘটনা বিশ্লেষণ চলছে, দায়ের হবে আলাদা অভিযোগ। ভাগ্যের কি নির্মম পরিহাস, যে সরকার এই ট্রাইব্যুনাল গঠন করেছিল সেই সরকারের তাদের যেই প্রভাবশালী
আওয়ামী লীগের এমপি এবং যারা মন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন, তারা এই প্রিজন ভ্যানে আজকে কাঠগড়ায় দাঁড়িয়েছেন সেই ট্রাইব্যুনালে। প্রসিকিউশন টিম বলছে এমন প্রিজন ভ্যানে করে শেখ হাসিনাকে এই ট্রাইব্যুনাল হাজির করাই তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে কোনো কথা হয়নি ডক্টর মোহাম্মদ ইউনূসের। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, দ্রব্যমূল্য কমাতে কাজ করছে সরকার। তিতুমির কলেজের শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে দ্রুত বিষয়টি সমাধানের আশ্বাসও দেন তিনি। সাক্ষাৎ করতে তিনিও ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর ব্রিফ। কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম সহ 2 উপপ্রেস সচিব। বাংলাদেশকে হেল্প করতে পারে। ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর হবে বলেননি। কিছু সংবাদ মাধ্যম বিষয়টি ভুলভাবে উপস্থাপন করেছে। নির্বাচন সংস্কার কমিশন গঠন নির্বাচনী রোডম্যাপেরই অংশ বলে জানান তিনি। পার্লামেন্টের ডিউরেশন 4 বছর জানে আনা হোক, আপনার এই পরিপ্রেক্ষিতে হচ্ছে এটা কিন্তু এই কেয়ারটেকার মানে ইন্টারিম গভর্নমেন্টের ইয়েতে না। তখন ওনারকে যখন এটা জিজ্ঞেস করলো যে আপনার ক্ষেত্রেও কি 4 বছর নাকি এই টাইপের, আপনি ভালো মতো করে শুনেন। ভালো মতো জিনিসটা না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছেন। আমার কথা আপনারা একটু শুনেন। এ সময় নিত্যপণ্যের দাম নিয়ে শফিকুল আলম বলেন, দ্রব্যমূল্য কমানোর চেষ্টা করছে সরকার। সংবাদ মাধ্যমে আলুর দাম 400 টাকা নিয়ে যে রিপোর্ট হয়েছে সেটি বিশেষ জাতের আলু, সব জাতের নয়। গত বছরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো ইয়েতে দেখেছি যে 1200 টাকা পর্যন্ত মরিচের দাম উঠেছিল। তো আমরা এই বছর আমাদের চেষ্টার কিন্তু অন্ত নেই। পত্রিকায় এসছে যে আলুর দাম 400 টাকা, এমন একটা ইমপ্রেশন দিচ্ছে যে মানে আলুর মেন আলুটার দামই 400 টাকা। খুবই একটা খণ্ডিত চিত্র। তিতুমির কলেজের ছাত্রছাত্রীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আলোচনার মাধ্যমে দ্রুত বিষয়টির সমাধান করা হবে। তিতুমির কলেজের ভাই বোনদের আমরা বলবো যে আপনারা শান্ত হন, আপনাদের সাথে অবশ্যই কথা হবে। এটা কলেজের সবার সাথে এক ধরনের কনসালটেশন তো হচ্ছে, সামনে এটা হবে। প্রেস উইং থেকে জানানো হয়, প্রশাসন থেকে শুরু করে কমিশনে যোগ্য লোকদেরই নেওয়া হচ্ছে। প্রতিটি কমিশনকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও জানান তারা। কমিশনের প্রধান যিনি, ওনাকে কিন্তু ফুল ফ্রিডম দেওয়া হয়েছে ওনার মেম্বার চুজ করার জন্য। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাতে রাজধানীর উত্তরা 12 নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবি প্রধান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে হত্যাসহ অনেকগুলো মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এদিকে কামরুল ইসলাম এবং তার স্ত্রী সন্তানের নামে থাকা দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজে ইতিমধ্যে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। আইন প্রতিমন্ত্রী থাকাকালে নিম্ন আদালতের বেশিরভাগ কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা ঘুষ গ্রহণ করেন। এছাড়া খাদ্যমন্ত্রী থাকা অবস্থায় দুর্নীতির মাধ্যমে ব্রাজিল থেকে নিম্নমানের গম ক্রয় করে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করেন কামরুল ইসলাম, এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করায় প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপি আশাহত হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত সমস্যা তৈরি হবে। এদিকে বিকেলে আরেক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পাশে সকলকে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বিগত সময়ের আন্দোলনগুলোতে ক্ষতিগ্রস্তদের নানান সাহায্য সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াতে বিএনপি গঠিত প্ল্যাটফর্ম আমরা বিএনপি পরিবার। সোমবার বিকেলে প্রেস ক্লাবে গণ আন্দোলনে পঙ্গুত্ব বরণকারী ছাত্র জনতা ও দুস্থদের মাঝে এই সংগঠনের হুইল চেয়ার বিতরণ আয়োজনে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনেক ক্ষেত্রে অরাজনৈতিক কর্মী, কিন্তু দেশপ্রেমিক মানুষ, বহু মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জানান, বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব করবে। ভবিষ্যতে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন সারা দেশে, স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ আল জাজিরায় দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া জানান। পরামর্শ দিক সংস্কারে, কিন্তু এই সংস্কার বাস্তবায়ন করতে কি বলে যে 4 বছর লাগবে, কেন তিনি এত লম্বা সময়ের কথা বলছেন? সরকারের মধ্যেই কোথাও কোনো জায়গায় মাস্টার প্ল্যান আছেন কিনা, এইটা এখন
আমাদেরকে মানে ভাবিয়ে তুলছে। এর আগে দুপুরে প্রেস ক্লাবে মৌলানা ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি অবশ্যই সংস্কার চায়, তবে সেটা যৌক্তিক সময় হতে হবে। আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। অবশ্যই সংস্কার চাই, আমরা আগে বলেছি, এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে কি হবে যে আপনি ক্ষমতায় থেকে যেতে চাইছেন। বিএনপি ১৫ বছর আন্দোলন করলেও আওয়ামী সরকার পতনে শিক্ষার্থীদের কৃতিত্ব দেন মির্জা ফখরুল। তাই ছাত্রদের সঙ্গে কখনোই দূরত্ব সৃষ্টি করা যাবে না বলেও নির্দেশনা দেন তিনি। এই ধরনের সরকার যতদিন বেশি থাকে তত সমস্যা তৈরি হবে। কেন? এর তো ম্যান্ডেট নাই, এ তো নির্বাচিত সরকার নয়। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে ৫ ঘন্টা সড়ক ও রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। বেলা ৪টার দিকে মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে গিয়ে অবস্থান নেওয়ার ঘোষণা দেন তারা। এর আগে বেলা ১১টার দিকে হাজারখানেক শিক্ষার্থী মহাখালী রেলগেট অবরোধ করে। এতে বন্ধ হয়ে যায় আশপাশের সড়কে যান চলাচল, ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। এদিকে মঙ্গলবারও নিজ ক্যাম্পাসেই অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সরকারি তিতুমির কলেজকে করতে হবে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, এ দাবিতে মিছিল শিক্ষার্থীদের। প্রথমে মহাখালী রেলগেট, পরে আমতলী মোড়েও বসে পড়েন তারা। শিক্ষার্থীরা বলেন, দাবি বহুদিনের হলেও কর্ণপাত করেনি কেউ। এর প্রতিবাদে অবস্থান কর্মসূচি। তিতুমিরকে ৭ কলেজের সাথে দেখতে চাই না, সেন্ট্রালে দেখতে চাই না, কোনো অধিভুক্তিতে দেখতে চাই না। আমরা এটাকে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই। কয়েকটা বছর যাবত আমাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছে, তাদের অধিভুক্ত থেকে বাতিল হবে এবং তাদের থেকে যে আমরা নানান রকমের ভাবে নির্যাতিত হচ্ছে সেটা থেকে বাতিল হতে। এটা আমাদের ২৭ বছরের আন্দোলন এবং তিতুমির ভার্সিটি সব দিক থেকে মানে স্বতন্ত্র হওয়ার মতো যোগ্য দাবি রাখে। এর আগে বেলা ১১টার দিকে নোয়াখালী থেকে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা ও ভাঙচুর চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে আহত হন অর্ধ শতাধিক যাত্রী। গাড়িটা থামাইছে, পরে এর মধ্যে ইট পাটকেল যা আছে ছাত্ররা এভাবে অন্তত কোনো গাড়ির কোনো কম্পার্টমেন্টের কোনো অস্তিত্ব নাই, সব গ্লাস ভাঙছে। পাথর যেভাবে নিক্ষেপ করছে, প্রত্যেকটা গ্লাস ভেঙে মানুষের শরীরে পড়ছে। প্রথম তো গ্লাস ছিল না, মানে ইটার ছুটে আসে না, পরে গ্লাস বন্ধ করার পরে ৭-৮টা ডাব্বা যা গ্লাস ছিল সব ভেঙে গুঁড়াগার হয়ে গেছে। অবরোধের ফলে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে নিরুপায় মানুষ হেঁটেই রওনা দেন গন্তব্যে। আমি একটা অসুস্থ রোগী, পা ব্যথা, আমি হাইটা সেই নাবিস্কুর থেকে হাইটা আসছি এই পর্যন্ত। আমার দ্বারা তো সম্ভব না সেই টঙ্গে হাইটা যাওয়া। যাবো এয়ারপোর্টে ফকিরে বলতে যাইতে কয়েক ঘন্টা রাস্তা, ৪০ মিনিট আধা ঘন্টা। এখন আমি ৪ ঘন্টা ধরে পাশে রাস্তার মধ্যে ঘুরতেছি। আমার তো জমা দিতে পারছে গাড়ির থেকে, আমার তো দিন শেষ আজকে, হ্যাঁ দিন শেষ, কিন্তু আমার জমা আজকে মালিককে দিতে হইব। মহাজন তো মানতো না যে তুমি রাস্তায় বসলে কয়ে বসছিলা, গাড়ি বাই করছো, আমার জমা দাও। বিকাল ৩টার পর কয়েক দফায় শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায় পুলিশ ও সেনাবাহিনী। অনুরোধ করেন তিতুমির কলেজের অধ্যক্ষও। পরে বিকাল ৪টার দিকে মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা। বিকেলে স্বাভাবিক হতে শুরু করে ট্রেন ও যান চলাচল, তবে প্রতিটি ট্রেনই ছাড়ে বিলম্বে। মঙ্গলবার সকালের মধ্যেই শিডিউল বিপর্যয় কেটে যাওয়ার আশাবাদ জানান কমলাপুরের স্টেশন মাস্টার। বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় আসে, এগুলি এসে আবার চলে যায় বিভিন্ন গন্তব্যে। তো সেই ট্রেনগুলির বিভিন্ন স্টেশনে আটকা পড়ার কারণে আসতে দেরি হয়েছিল। তো ৪টা ১০ যখন অবরোধ তুলে নেওয়া হলো, ঠিক ৪টা ১৫ থেকে আমাদের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তিনি জানান, এরই মধ্যে মেরামত করা হয়েছে ক্ষতিগ্রস্ত উপকূল এক্সপ্রেস। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ৪৪তম বিসিএসের ৩,৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল করেছে পিএসসি। পুনরায় তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। সম্প্রতি চলমান ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষা নিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভা অনুষ্ঠিত হয় এবং এই সভায় সিদ্ধান্তটি গৃহীত হয়। সোমবার সন্ধ্যায় পিএসসির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র ফের মূল্যায়নের কাজ চলমান আছে। এছাড়া দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়নের কাজ প্রায় সমাপ্তির পথে। উত্তরপত্র মূল্যায়নের স্বচ্ছতা এবং ন্যায্যতা বজায় রাখতে
পুনরায় খাতা মূল্যায়ন করা হবে। এছাড়া 46তম BCS এর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের ফল বাতিল করা হয়েছে। 9 মে প্রকাশিত ফলাফলে 10,638 জন পরীক্ষার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। বৈষম্য দূর করতে এরই মধ্যে নির্বাচিত প্রার্থীদের সাথে আরও সমসংখ্যক প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে ফল ঘোষণা করা হবে। সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা 32 বছর করে গেজেট প্রকাশ করেছে আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার রাষ্ট্রপতি, সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফিনান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা নির্ধারণে অধ্যাদেশ জারি করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের জারি করা অধ্যাদেশে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা হবে 32 বছর। তবে অন্তর্বর্তী সরকার 4 বার BCS দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে অধ্যাদেশে কিছু বলা হয়নি। এছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগ সহ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান স্ব নিয়োগ বিধিমালা বহাল থাকবে। স্থানীয় বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া। বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 গ্রুপের লোকজন। এ সময় উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়। ভাঙচুর করা হয় 25টি দোকানপাট। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগামী বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলন ঘিরে উত্তেজনা বিরাজ করছিল দলটির দুপক্ষের মধ্যে। দুপুরে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। স্থানীয়রা জানায়, উপজেলা বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল খালেকের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে সম্মেলন বিরোধী মিছিল বের করে। মুসা মার্কেটের সামনে পৌঁছালে তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছুড়ে উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের সমর্থকরা। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত হন উভয় পক্ষের অন্তত 50 জন। 4টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ সহ ভাঙচুর করা হয় 25টি দোকানপাট। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গ্রুপের মধ্যে মারামারি হয়েছে আর কি। আগামী পরশুদিন একটা গ্রুপ মিটিং করতে চাইছে আর গ্রুপ সেটা বাধা দিচ্ছে। সেটা খুব বেশি গুরুতর কিছু না। এখন তো যেহেতু সমস্যা নেই, অতিরিক্ত পুলিশ আমরা আর পাঠাই নাই। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। শ্রমিক বিক্ষোভের জেরে ফের উত্তাপ ছড়িয়েছে সাভারের আশুলিয়ায়। আগুন দেওয়া হয়েছে একটি তৈরি পোশাক কারখানায়। আগুনে পুড়েছে পাশে শ্রমিকদের আবাসস্থল। অন্যদিকে অক্টোবর মাসের বেতন পরিশোধের দাবিতে 3য় দিনের মতো আশুলিয়া চক্রবর্তী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন বেক্সিমকো শ্রমিকরা। যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ে যাত্রী এবং পরিবহন শ্রমিকরা। শ্রমিক অসন্তোষের জেরে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে আশুলিয়ার কলতাসুতি এলাকা। অ্যামাজন নেটওয়ার্ক নামে একটি কারখানায় দেয়া হয় আগুন। মারধরের শিকার হন বেশ কয়েকজন শ্রমিক কর্মচারী। স্থানীয়রা জানায়, বেতন পরিশোধের দাবিতে আন্দোলনরত বেক্সিমকো কারখানার শ্রমিকরা অ্যামাজন ফ্যাক্টরিতে গিয়ে তাদের কাজ বন্ধ রাখার আহ্বান জানায়। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে বেক্সিমকোর কয়েকজন শ্রমিককে মারধর করে অ্যামাজনের স্টাফরা। ঘটনার জেরে অ্যামাজন কারখানায় ভাঙচুর ও আগুন দেয়া হয়। আগুন ছড়িয়ে পড়ে পাশে শ্রমিকদের আবাসস্থলেও। অভিযোগ, প্রায় 3 ঘন্টা ধরে আগুন জ্বললেও ফায়ার সার্ভিস না পৌঁছানোয় পুড়ে যায় কারখানা সহ শ্রমিকদের থাকার 20টি ঘরও। ফ্যাক্টরি ছুটি দেয় নাই, তার জন্য আগুন লাগিয়ে দিয়েছে। আন্দোলনের পোলাপানেরা আগুন লাগিয়ে দিয়েছে। ওই মেয়ে তো 9টা রুম পুড়ছে, আবার এই মেয়ে পুরো ফ্যাক্টরি পুড়ছে, এই পাশে আর এই পাশে। এদিকে অক্টোবর মাসের বেতন পরিশোধের দাবিতে 3য় দিনের মতো আশুলিয়ার চক্রবর্তী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয় বেক্সিমকোর শ্রমিকরা। কারখানা খুলে দেওয়ার দাবিতে জিরানি এলাকায় বিক্ষোভে নামে আরেকটি কারখানার শ্রমিকরা। একটি কারখানার সামনে রাখা 3টি কাভার্ড ভ্যানেও আগুন দেয়া হয়। মহাসড়ক অবরোধ করায় চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও পরিবহন শ্রমিকদের। উত্তরবঙ্গের গাড়িগুলো ঘুরোপথে রাজধানীতে যাওয়া আসা করছে। সৈয়দপুর থেকে আসছি, সাইডে কোনো ভাই দোকান পাঠো নাই যে ভাই কিছু খাম। এই যে ভাই বালিশ টালিশ নিয়ে এই অবস্থায় পড়ে আছি ভাই। আমার মনে হয় আন্দোলনগুলো মিলের ভিতরে করলে ভালো হয়, রাস্তাঘাটে এভাবে মানুষেরা ভোগান্তি না করে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষুব্ধ শ্রমিকদের। আমরা 7 তারিখে বেতন পাওয়ার কথা, 7 তারিখে যদি না হয় তাহলে 8 তারিখে হয়, কিন্তু এখন আমাদের কোনো বেতন পাই নাই।
আজ দেবো কাল দেবো, দেয় না। আমরা তো আন্দোলন করতে চাই না, রোড ঘাট ঝামেলা করতে চাই না। তারা যদি বেতন না দেয় আমরা খাবো কি গরিব মানুষ? আমাকে অফিস খুলতে হবে, অফিস বন্ধ কেন? অফিস বন্ধ যদি রাখতে হয় তাহলে আমাকে পাওনা দানা বুঝাই দেও। অস্থিতিশীল পরিস্থিতির কারণে আশেপাশের অন্তত 20টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। হবিগঞ্জে ধূমপান করাকে কেন্দ্র করে দুই এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 30 জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় শহরের বাইপাস সড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় একটি মোটরসাইকেল শোরুমের সামনে ধূমপান করছিল মোহনপুর এলাকার দুই যুবক। এ সময় বড়বহুল এলাকায় এক যুবক তাদের ধূমপানে বাধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে উভয় গ্রামের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায়। এতে আহত হয় উভয় পক্ষের অন্তত 30 জন। খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ক্ষমতার পট পরিবর্তনের সাথে বিনিয়োগ বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই, এমনটাই বলেছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এবি পার্টির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন, পরিবর্তনকে সামনে রেখে নবায়নযোগ্য জ্বালানি খাতকে ধসিয়ে দেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ নদী বিধৌত অঞ্চল হওয়ায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই। পরিবেশগত জটিলতায় গোটা পৃথিবী নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছে। এখন পরিবেশ দূষণ কমাতে বৈদ্যুতিক যানবাহনের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ সময় নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়ে 10 দফা প্রস্তাবনা তুলে ধরেন আসাদুজ্জামান ফুয়াদ। এই নবায়নযোগ্য জ্বালানি খাতকে ধসে ফেলে দেওয়ার কোনো সুযোগ হতে পারে না এবং এই জ্বালানি খাতটা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল ইমিডিয়েটলি বছরখানেকের ভিতরে তারা প্রোডাকশনে আসতে পারবে। তো তাদের কার্যক্রম যদি আপনি বন্ধ করে দেন, আপনি 1 বছর পরে তো আপনি যে ক্ষতির মুখে পড়বেন আমাদের চাহিদার এগেনস্টে, সেটা তো আমরা অন্য কোনো সোর্স থেকে মেটাতে পারবো না। আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই দেশের সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠনের উদ্যোগ নেওয়া হবে, এমনটাই বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন চোখে গণ অভ্যুত্থান এবং আগামীর বাংলাদেশ শীর্ষক সমাবেশে যোগ দেন তিনি। এ সময় উপদেষ্টা আরও বলেন, জুলাই বিপ্লবে আহতদের পরিবারের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। তাদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একজন উপদেষ্টাও নিয়োগ করা হয়েছে। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমরা মনে করি গণতান্ত্রিক চর্চা শুরুটাও সেই ক্যাম্পাসগুলো থেকে হওয়া উচিত, যেই ক্যাম্পাসগুলো থেকে ফ্যাসিবাদ পতনের আন্দোলনের শুরু হয়েছিল। জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই সকল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার ব্যাপারে আমি ক্যাবিনেটে আলোচনা উত্থাপন করব। চট্টগ্রাম মহানগরীতে আবারও ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ। সোমবার রাতে নগরীর ওয়াসা বাগমনিরাম স্কুলের গলিতে এই মিছিল করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই বিষয়ে ছাত্রলীগের এক নেতা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের স্বেচ্ছাচারিতা এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মিছিলটি করা হয়। এর আগে নিষিদ্ধ ঘোষণার পর গত অক্টোবরেও নগরীর জামালখান এলাকায় মিছিল করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে 11 সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে সরকার, যেখানে সদস্য হিসেবে আছেন যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ। এছাড়া এই কমিশনে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর গীতি আরা নাসরিন, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, নওয়াবের সচিব আখতার হোসেন খান, অ্যাটকোর প্রতিনিধি, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, সাংবাদিক জিমি আমির, মোস্তফা সবুজ, টিটু দত্ত গুপ্ত এবং শিক্ষার্থী প্রতিনিধি আব্দুল্লাহ মামুন। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে এই কমিশন গঠন করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই কমিশনের প্রধান ও সদস্যগণ সরকার কর্তৃক নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন, সম্মানী ও সুযোগ সুবিধা পাবেন বলে উল্লেখ করা হয়। সরকারি আধা সরকারি চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন। কমিশন প্রধান সফররাজ হোসেন জানিয়েছেন, গ্রেপ্তার ও রিমান্ডের অপব্যবহার বন্ধে নিবর্তনমূলক 54 এবং 167 ধারার সংশোধনের সুপারিশও করা হবে। তিনি বলেন, নির্ধারিত 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে কমিশন। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আগামী 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপনে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
সরকারি চাকরির পরীক্ষার সব ধাপ পেরিয়ে নির্বাচিত হলেও অনেকে শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরিতে যোগ দিতে পারে না। বিশেষ করে বিগত 15 বছরে পুলিশ ভেরিফিকেশনের নামে এ ধরনের অনেক ঘটনার অভিযোগ বেরিয়ে আসছে। বিরোধী রাজনৈতিক মতাদর্শের কিংবা পরিবার বা আত্মীয় স্বজনের কেউ সম্পৃক্ত হলেই বঞ্চিত হয়েছেন সরকারি চাকরির সোনার হরিণ থেকে। বিষয়টি বিবেচনা করে রাজনৈতিক পরিচয়ের পুলিশি রিপোর্ট আমলে না নেয়ার সুপারিশ করতে চায় সংস্কার কমিশন। কমিশন প্রধান বলেন, জাতীয় পরিচয়পত্র এক্ষেত্রে মানদণ্ড হতে পারে। কারো আত্মীয় স্বজন রাজনীতি করে, সরকারি দল করে না, এমনকি বেবি, খালা, খালু, ফুপা, এরকম যাদেরকে কোনোভাবেই বলা যায় না সম্পত্তি নিজের পরিবারের সঙ্গে সম্পৃক্ত, তাদের ক্ষেত্রে এইসব যুক্তি দেখে অনেকের ক্ষেত্রে চাকরি হয় না। তা আমরা এই জিনিসগুলোকে বাদ দিতে সুপারিশ করছি। স্থায়ী ঠিকানায় আবার দেখা হতো যে বাবার নামে সম্পত্তি আছে কিনা, সেটাও নাকি চেক করা হতো। আমরা এটাও চাই না। এবং ন্যাশনাল আইডি কার্ড যা থাকবে সেটা হলো প্রথম ডকুমেন্ট। এটার ভিত্তিতে যদি দু একটা জিনিস চেক করতে হবে। ফৌজদারি কার্যবিধির 54 ধারা ব্যবহার করে পুলিশ কাউকে সন্দেহ করলেই গ্রেফতার করতে পারে। 167 ধারায় রিমান্ডে নিয়ে অত্যাচারের অভিযোগও আছে। অপব্যবহার রোধে নিবর্তনমূলক এই ধারাগুলোর সংশোধন চায় কমিশন। যখন এই আন্দোলন হলো তখন দেখছেন 6 জন স্টুডেন্টকে নিয়ে আটকে রাখলো 24 ঘন্টা, কেন 6 দিন পার হয়ে গেলো, কোর্টে চালান দেয় নাই। আত্মীয় স্বজনকে টেলিফোনে জানাবে যে তোমাদের লোক আমরা নিয়ে আসছি, তারপরে একটা কাছে ঘরের ভিতরে রেখে তারা ইন্টারোগেশন করবে, তারপরে তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করবে। এই আইনগুলোর প্রয়োগের ক্ষেত্রে পুলিশ, সরকারের পক্ষে পুলিশ এবং অন্যান্য সংস্থাগুলো বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। সফররাজ হোসেন জানান, পুলিশের রাজনৈতিক ব্যবহার বন্ধ এবং দুর্নীতি কমাতেও নানা সুপারিশ করা হবে। এর আগে 16 ডিসেম্বর বিজয় দিবস উদযাপন নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বিজয় দিবসে আওয়ামী লীগ মাঠে নামবে কিনা এমন কোনো তথ্য নেই মন্ত্রণালয়ের কাছে। এখানে কোনো ধরনের সিকিউরিটি থ্রেট না লাগলে, কোনো ধরনের সিকিউরিটি থ্রেট নেই। এই বিজয় দিবস যেন ভালোভাবে করা যায়, এখানে যেন কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, এই জন্য আজকে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজয় দিবস সবার, কোনো দলের নয়। 16 ডিসেম্বরটা সবার জন্য, আমাদের দেশের সবার জন্য। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। কক্সবাজার টেকনাফের গহীন পাহাড়ে মানব পাচারকারী চক্রের আস্তানে অভিযান চালিয়ে 31 নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে র্যাব। সোমবার রাতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় চক্রের 2 সদস্যকে আটক করা হয়। র্যাব জানায়, উদ্ধারকৃত 31 জনের মধ্যে 5 জন বাংলাদেশি ও বাকিরা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদের মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে গহীন পাহাড়ে নিয়ে মুক্তিপণ আদায় করে চক্রটি। পাচারকারী ও উদ্ধারকৃতদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। রপ্তানি বাজার ধরতে প্রস্তুত নয় দেশের পোলট্রি খাত। এখানে উৎপাদন খরচ চড়া, নেই সুনির্দিষ্ট পোলট্রি এবং ফিড নীতিমালা। এইভাবে চললে মুরগি ও ডিমের সম্ভাবনা কাজে লাগানো যাবে না। বিকেল এক সেমিনারে এসব মতামত জানান উদ্যোক্তারা। যৌথভাবে সেমিনারের আয়োজন করে ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন এবং নেদারল্যান্ডস দূতাবাস। এ সময় উদ্যোক্তারা বলেন, এখনও সেকেলে ধারায় চলছে মুরগি ও ডিমের খামার। নেই পর্যাপ্ত নজরদারি, আছে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য। ফলে মুরগি ও ডিমের দাম কমানো যায় না, অথচ দেশের চাহিদা মিটিয়ে পোলট্রি পণ্য রপ্তানির সুযোগ আছে। কর্পোরেট কোম্পানির অভিযোগ, শুধু বর্জ্যের কারণে প্রতি বছর বিপুল পরিমাণ মুরগি মারা যাচ্ছে, অথচ এর ব্যবস্থাপনায় আলাদা নীতিমালা দরকার। এই সময় নেদারল্যান্ডস দূতাবাসের চার্লস দ্য অ্যাফেয়ার্স বলেন, বাংলাদেশের পোলট্রি খাত উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে ডাচ সরকার। It's also the poultry sector, it's apart from, of course, being a source of income, a source of livelihood, it's also a source of protein. বাংলাদেশে বিপুল পরিমাণ মুরগি ও ডিম উৎপাদন হলেও এখানকার মানুষের খাদ্যাভ্যাসে আমিষের ঘাটতি রয়েছে। বিশেষ করে উন্নত মানের প্রোটিন উৎপাদনে বেশ পিছিয়ে আছে বাংলাদেশ। তবে এখানে যথেষ্ট বিনিয়োগ করে অনেক উদ্যোক্তাকে স্বনির্ভর করার সুযোগ রয়েছে। নেদারল্যান্ডস সেই সুযোগটি নিতে চায়। আমরা এখানে কারিগরি সহায়তা দেব, প্রয়োজনে আমরা বিনিয়োগও করব। দেশের 64 জেলার বিখ্যাত সব পণ্যের পসরা সাজিয়ে সাভারে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যের হাট। গ্লোবাল এন্টারপ্রেনিয়রশিপ উইক 2024 উদযাপন উপলক্ষে ড্যাফোডিল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ এই মেলার আয়োজন করে। এই উপলক্ষে দিনভর উৎসবে ক্যাম্পাসে মুখর পরিবেশ বিরাজ করে। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ জেলার ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্য নিয়ে সাজায় হাটের স্টলগুলো। বিভিন্ন ধরনের খাবার, মিষ্টান্ন, কাপড় সহ বিভিন্ন জেলার বিখ্যাত সব পণ্য প্রদর্শন করা হয় 55টি স্টলে। সকালে আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম লুৎফর রহমান। মানুষের মন জয় করেই ক্ষমতায় আসবে বিএনপি, এমনটাই মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক রেজাউল করিম। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক জনসভায় অংশ নেন তিনি।
বিএনপির যে সকল নেতাকর্মী দলের নাম ব্যবহার করে মানুষের উপর জুলুম নির্যাতন করছে তাদের প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান রেজাউল করিম। সভায় স্থানীয় নেতাকর্মী সহ অন্যরা উপস্থিত ছিলেন। সিলেটে শুরু হয়েছে 2 দিন ব্যাপী তথ্য মেলা। তথ্যই শক্তি, জানবো, জানাবো, রুখবো দুর্নীতি, এই স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনারে মেলার আয়োজন করা হয়। জেলা প্রশাসন এবং টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি সিলেটের উদ্যোগে মেলার উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিকী। এরপর আলোচনা সভায় সরকারি কর্মকর্তাদের তথ্য প্রদানের আরও কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক, দুদক, সিলেট কার্যালয়ের পরিচালক এবং টিআইবির কর্মকর্তারা। পরে অতিথিরা অর্ধশতাধিক স্টল পরিদর্শন করেন। আমরা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য প্রেরিত এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, এটা আমরা ট্রেনিং এর প্রশিক্ষণে আমরা শিখেছি যে নিজের অর্থকে যেভাবে খরচ করা হয়, সরকারি অর্থ যেন সেভাবে খরচ করা হয়, যত্নের সাথে কাজে। অর্থায়নে আন্তর্জাতিক সম্প্রদায় উদাসীন হলে বাংলাদেশ নিজেই তার সক্ষমতা বাড়াবে বলে জানিয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। জলবায়ু সম্মেলনের 2য় সপ্তাহে যুক্ত হন তিনি। বেশ কয়েকটি সাইড ইভেন্ট এবং দ্বিপাক্ষিক আলোচনা শেষে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন রিজওয়ানা। এ সময় ক্ষতিপূরণ তহবিল কার্যকরের উদ্যোগ নিতেও আহ্বান জানান তিনি। আজারবাইজানের বাকু থেকে আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। ডেনমার্কের জেন্স গ্যালশিওট ডাবল স্ট্যান্ডার্ডের এই ভাস্কর্যটি নির্মাণ করেন 2002 সালে। COP15-তে কোপেনহেগেন নিয়ে উন্নত দেশগুলোকে বার্তা দেন তাদের দ্বিমুখী আচরণের। সেই থেকে প্রতি বছর জলবায়ু সম্মেলনে এই ভাস্কর্যের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি ধনী দেশগুলোর দ্বিমুখী আচরণের বার্তাই দেয়া হচ্ছে। এটা একটা প্রতীকী মাত্র। আপনি দেখুন কিভাবে ধনী দেশগুলো দরিদ্র দেশগুলোর ঘাড়ে চেপে আছে। এবারের সম্মেলনেও এই চিত্র বদলায়নি। এতে করে বাংলাদেশের মতো দেশগুলো আরো বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। ধনী দেশগুলোর দ্বিমুখী আচরণের এই ক্ষোভের কথাও জানান দিলেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সম্মেলনের 2য় সপ্তাহে যুক্ত হয়ে জানান, আন্তর্জাতিক সম্প্রদায়ের দর কষাকষির অপেক্ষায় না থেকে নিজেদের সক্ষমতা কিভাবে বাড়ানো যায় তা নিয়েই ভাবছে বাংলাদেশ। এত বড় একটা আন্তর্জাতিক সম্প্রদায়কে একটা কমন সিদ্ধান্তে আনতে সময় লাগে, সেটা আমরা বুঝি, কিন্তু এতটা সময় দিতে গেলে আমাদের যে কষ্টগুলো হচ্ছে সেইগুলো এনাদেরকেও বুঝতে হবে। আমি মনে করি না যে বাংলাদেশ প্রস্তুত না। আমি মনে করি নিয়ম কানুনগুলোই এমনভাবে করা হয় যে বাংলাদেশের মতন দেশগুলোর জন্য এটার অভিগম্যতা কমে আসে। ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থ ছাড়ের বিষয়ে আরও বেশি তদারকি বাড়াতে, বিশেষ করে ক্ষতিপূরণ তহবিল কার্যকরের উদ্যোগ নিতেও আহ্বান জানান তিনি। উন্নত বিশ্বের মিটিগেশন কমানোর যে প্রক্রিয়া সেটা দেরি হওয়ার কারণে আমাদের খাপ খাইয়ে নেওয়া বা অ্যাডাপ্টেশন, দুর্যোগ মোকাবেলার সক্ষমতা কিন্তু আরো কমছে, কারণ ঝুঁকি আমাদের আরো বেড়ে যাচ্ছে। আমরা যাতে সহজে ওটা পেতে পারি সেটা নিশ্চিত করতে হবে, পর্যাপ্ত টাকা নিশ্চিত করতে হবে, পাবলিক ফান্ড থেকে টাকা আসতে হবে এবং আমরা যেন এটা সময় মতো পাই সেটা নিশ্চিত করতে হবে। দিনের কর্মসূচিতে বেশ কয়েকটি সাইড ইভেন্ট ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন রিজওয়ানা হাসান। ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে এখন পর্যন্ত সম্মেলনের 6ষ্ঠ দিনেও আসেনি ইতিবাচক কোনো বার্তা। ফলে সেটি নিয়ে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলো উদ্বেগ প্রকাশ করছে। একই সাথে সম্মেলনে প্রথমবারের সরকারের প্রতিনিধি হিসেবে যুক্ত হয়ে রিজওয়ানা হাসান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এমন উদাসীনতায় বাংলাদেশ তার সক্ষমতা বাড়াবে নিজস্বভাবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান। এবারে জানাবো বেশ কিছু প্রবাসের খবর। পর্তুগালে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো বাণিজ্য মেলা। দেশটিতে বসবাসরত বাংলাদেশি নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করা হয়। শনিবার দেশটির বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ লিটন টার্কিশ গ্রিলে হয় এই মেলার আয়োজন। প্রায় 25টি স্টলে ছিল বাংলাদেশের নানান ঐতিহ্যবাহী খাবার এবং পণ্যের সমারোহ। আয়োজনে অংশ নেন পর্তুগালে বসবাসরত আরও কয়েকটি দেশের প্রবাসীরাও। পর্তুগাল থেকে সহকর্মী জহুরুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পর্তুগালে অনুষ্ঠিত হলো মাল্টিকালচারাল ট্রেড ফেয়ার। দেশটিতে বসবাসরত নারী উদ্যোক্তাদের নিয়ে এই মেলার আয়োজন করে পর্তুগালের বাংলাদেশ কমিউনিটি।
মেলায় বাংলাদেশি উদ্যোক্তারা সাজিয়ে বসেন দেশীয় নানা পণ্যের পসরা। ছিল বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক সংস্কৃতির প্রদর্শনীয়। বাংলাদেশি রেস্তোরাঁ লিটন টার্কিশ গ্রিলে অন্তত 25টি স্টলে দেশীয় পোশাক, ঘর সাজানোর সরঞ্জাম, খাদ্যপণ্য নিয়ে হাজির হয়েছিলেন উদ্যোক্তারা। বাংলাদেশের পাশাপাশি মেলায় অংশ নেয় ভারত, পাকিস্তান, চীন, ইরান সহ বিশ্বের বহু দেশের উদ্যোক্তারা। মাল্টিকালচারাল ট্রেড ফেয়ার যেহেতু, সেখানে বাঙালি স্টল এসেছে, ইন্ডিয়ান, পাকিস্তানি, ইউরানি, চায়না, সিরিয়ান, অনেক ধরনের স্টল এসেছে। এখানে এসে আসলে আমি অনেক আনন্দিত। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাবো আমাদের বাংলাদেশি কমিউনিটিকে। তারা না থাকলে হয়তো আজকে আমরা এত বড় সুন্দর একটা আয়োজন করতে পারতাম না। এই মেলাগুলো হলে আমরা দেশীয় প্রোডাক্টগুলো কেনার সুযোগ পাই। এই আয়োজনে অতিথি ছিলেন রানা তসলিম উদ্দিন, জহুরুল ইসলাম মুন, ফৌজিয়া খাতুন রানা, রনি হোসাইন সহ কমিউনিটির বিভিন্ন নেতারা। আমাদের দেশের নিজস্ব একটা যে সংস্কৃতি রয়েছে এবং আমাদের যে একটা ভাষা, কৃষ্টি রয়েছে, কালচারাল প্রোগ্রাম রয়েছে, সেইটা এখানে অলরেডি উপস্থাপন করা হয়। আজকে আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য ছিল পর্তুগালের যে সকল নারী উদ্যোক্তা আপুরা আছেন ওনাদেরকে একত্রিত করা। তরি তরকারি, রেস্টুরেন্ট কোনো কিছুই ছিল না ওই সময়ে। এখন বর্তমানে এটা খুবই আমাদের অ্যাভেলেবল হয়ে গিয়েছে। মেলায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। পর্তুগালের বিভিন্ন এলাকায় বসবাসরত কমপক্ষে 1000 বাংলাদেশি উপভোগ করেন এই আয়োজন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। রিয়াদে বসবাসকারী 2500 উপজেলা প্রবাসীদের বিএনপির নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে এই সভার আয়োজন করা হয়। রিয়াদের একটি কমিউনিটি হলে এই সভার আয়োজন করা হয়। আল আমিন শিকদারের সভাপতিত্বে যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন ফারুক আহমেদ চান এবং কামরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন নজরুল ইসলাম আজাদ। সভায় আরও বক্তব্য রাখেন শহীদুল ইসলাম, মোহাম্মদ হারুনুর রশিদ, মোহাম্মদ আলমগীর হোসেন, আল আমিন গাজী সহ সংগঠনের বহু নেতাকর্মী। এ সময় আল আমিন শিকদারকে আহ্বায়ক এবং শহীদুল ইসলামকে সদস্য সচিব হিসেবে নিযুক্ত করে সংগঠনের 21 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। জাপানে অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব। সপ্তমবারের মতো এই উৎসবের আয়োজন করলো জাপানের প্রবাসী খুলনা সোসাইটি। জাপানের সাইতামাতে এই উৎসবের আয়োজন করা হয়। পুরো আয়োজন জুড়ে ছিল বাঙালিদের বিভিন্ন ঐতিহ্যের চর্চা এবং প্রদর্শনী। পিঠা পায়েসের পাশাপাশি ছিল নানান আয়োজন, ছিল সঙ্গীত পরিবেশনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের সভাপতি জাকির জোয়ারদারের সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ আলিমুজ্জামান এবং তুহিন আহমেদ। জাপানের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী বহু প্রবাসী অংশ নেন এই মেলায়। বৈষম্য বিরোধী আন্দোলনে আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার রাতে রংপুর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পিবিআই রংপুর জোনের পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আলমনগরের এক বাড়ি থেকে শরীফুলকে গ্রেপ্তার করেছেন তারা। কাল তাকে আদালতে তোলা হবে। গত 16 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শরীফুল ইসলাম।